হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ আমার মা একটু অসুস্থ ছিল, তো সেটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই মতো ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট। 2019-এ মায়ের একবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তারপরে মায়ের হার্টে স্টেন্ট বসানো আছে দুটো। আর তারপরে মায়ের লাম্বার স্পাইন সার্জারিও হয়েছে, মেজর দুটো সার্জারি হয়েছে আর কি। তো তার সুগারের পেশেন্ট, মা একটু বরাবর অসুস্থ থাকি, অনেক দিন হয়ে গেছিলো সার্জারির পরে, মায়ের কোনো রকম চেক আপ হয়নি। তো নিয়ে যাব করে নিয়ে যাওয়া হচ্ছিল না, তো হঠাৎ করে মায়ের শরীরটা আবার খারাপ হতে শুরু করে। তো তখন আমি আবার মাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাই। আমি মাকে বরাবরই দেবী শেট্টির ওখানে নারায়ণা হসপিটালে ট্রিটমেন্ট করাই। এই নারায়ণা হসপিটালটা হচ্ছে ব্যাঙ্গালোরের সাউথে, ইলেকট্রনিক সিটির পরেই নারায়ণা হসপিটাল। তোমরা অনেকেই জানো সাউথ, বিশেষ করে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য বেস্ট। তো আমি মাকে বরাবরই যখন থেকে জেনেছি আর কি, তো মাকে আমি ওখানেই ট্রিটমেন্ট করাই। অনেকেই আছে, অনেকে টাকা পয়সা থাকে যেতে পারে না, অনেক কিছু কারো কাছে ইনফরমেশান থাকে না, সাহসের অভাবে যেতে পারে না। তো আমার এই ট্রিটমেন্টের সিরিজটা এই জন্যই বানানো কি তোমাদের যেন হেল্প হয়ে যায় আর কি। তোমরা গেলে সহজেই কিভাবে কোথায় ট্রিটমেন্ট করাতে হবে, কোথায় থাকতে হবে সেগুলো জানতে পারো, সেই জন্যই আমার এই ভিডিওটা, এই সিরিজটা বানানো। আমি ধীরে ধীরে ট্রিটমেন্ট পারপাসে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দিনটি ছিল 13ই জানুয়ারি, কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের ওখান থেকে ফ্লাইট ব্যাঙ্গালোরের। তো তখন টাইম কখন হবে, সকালবেলা, সকাল 6টা হবে। আমাদের 7:30টার সময় ফ্লাইট ছিল। তো যত এয়ারপোর্টের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে কুয়াশা আরও বেশি ঘনিয়ে আসছে। এখানে লাগেজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লাগেজ দেওয়ার পর আমি একটা হুইল চেয়ার নিয়ে নিয়েছি, কারণ মা এতটা হাঁটতে পারবে না, মায়ের প্রবলেম আছে। তো এখানে যাচ্ছি এবার চেকিং করতে। এখানে যথারীতি চেকিং করার পর এবার এগোচ্ছি। আমাদের বোর্ডিং পাস হচ্ছে 18 নম্বর গেটে দিয়েছিল। তো বাইরে যত কুয়াশা দেখে এলাম তখন আমার মনে হচ্ছিল ফ্লাইটটাই না ক্যান্সেল করে দেয়, কারণ এরকম আমার সাথে আগেও হয়েছে। বাট কলকাতাতে হঠাৎ করে এরকম কুয়াশা, মানে এই দিনই হতে হলো কি জানি, আমার ভাগ্যে এরকম মনে হয় হঠাৎ করে কুয়াশাটা শুরু হয়ে গেল, আবার ডিলে না করে দেয় হবে না। আমি এটাও ভাবছিলাম যে ডিলে করবে। পাহাড়ি এলাকার ফ্লাইট যেমন বাগডোগরা, এ তো মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। ব্যাঙ্গালোর তাও কুয়াশাটা ছিল না, হঠাৎ করেই শুরু হলো, সকালেও এতটা ছিল না। এটাই আমি ভাবছিলাম যে এটা ডিলে তো অ্যাটলিস্ট করবে, এত একদমই দেখা যাচ্ছে না। তো না, ডিলে করুক, ঠিক আছে, ক্যান্সেল করলে আবার প্রবলেম। এখনো তো অ্যানাউন্স করেনি। হ্যাঁ, আমি একবার বাগডোগরা থেকে যাচ্ছিলাম, তখন ওরকম এই ফগের জন্য ক্যান্সেল হয়ে গিয়েছিল। বোর্ডে কি ডিলে দেখাচ্ছে না, এখনো কিছু তো যথারীতি চলে এসেছি বোর্ডিং গেটে। বোর্ডিং গেটে এখানে এসে বসে আছি। তখনও বোর্ডে কিছু দেখাচ্ছিল না, ফ্লাইট ডিলে বা ক্যান্সেল। আমাদের ফ্লাইটটা দেখাচ্ছিল না, বাট অন্যান্য ফ্লাইট ডিলে দেখাচ্ছিল, আমাদেরটা অন টাইমই দেখাচ্ছিল। আমি বাইরে দেখছিলাম এত কুয়াশা, কি করে যাবে, মানে হঠাৎ করে কুয়াশা, ভাবা যায় কি আর করা যাবে। বসে আছি যথারীতি যে কখন অ্যানাউন্স করবে, বোর্ডিং পাস নিয়ে বসে আছি। আমি আবার একটু উঠে গিয়ে দেখছি যে র্যাম্পে কিছু দেখা যাচ্ছে কিনা, অন্য কোনো ফ্লাইট আসছে কিনা। এই গাড়িগুলোকেই ঠিক মতো দেখা যাচ্ছে না। ওই যে দেখো একটা সাদা গাড়ি আসছে, কুয়াশাতে মানে কিছুই বোঝা যাচ্ছে না যতক্ষণ না কাছে এলো। তো কী আর করা যাবে, বসেই আছি। তখনও আমাদের অ্যানাউন্স করেনি, তো ওয়েট করছি যে ফ্লাইটটা ক্যান্সেল না হয়ে যায়। ডিলে করবে ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেলে আবার বাড়ি ফেরত আসো। মা যেহেতু অসুস্থ, একটা মানে ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আমার নেওয়া হয়ে গেছে, তো টেনশানেও ছিলাম যে ঠিক আছে ডিলে করলে তবু না হয় পৌঁছবো। দেখো অন্যান্য ফ্লাইটগুলো ডিলে দেখাচ্ছিলো, আমারটা দেখাচ্ছিল যে অন টাইমেই আছে। ওয়েট করছিলাম আর কি, বাট কোনো ফ্লাইটই চলছিল না তখন। কি করে অন টাইম আছে জানি না, সবগুলোই ডিলে। কিছু কিছু ফ্লাইট দেখাচ্ছিল অন টাইম, তার মধ্যে আমারটাও দেখাচ্ছিল অন টাইম। এরপর দেখলাম যে আমাদের ফ্লাইটটা আলটিমেটলি ডিলে হয়ে গেল 2 ঘন্টার। তো কি আর করব,
খিদেও পেয়ে গেছে, সকালবেলা কিছু খেয়েও বেরোয়নি, অত সকালে বেরিয়েছি 5:30টার সময়। তো আমি তখন যাচ্ছিলাম আর কি লাউঞ্জে যাচ্ছিলাম, লাউঞ্জ অ্যাক্সেস করে যে কিছু খাবার নিয়ে নেব। অ্যাকচুয়ালি ওখানে বসে তো মানে ওখানে তো বাফেট সিস্টেম হয়, আমি তো খেতে মানে ওখানে একা একা খেতে পারবো না, মা যেহেতু নিচে আছে, তো আমি ভেবেছিলাম যাব গিয়ে পার্সেল করে নিয়ে চলে আসবো। ওরে বাবা, সবারই ফ্লাইট যেহেতু ডিলে, ওখানে গিয়ে দেখছি এত ভিড়, কি আর করব, উপায় নেই। তো যথারীতি আমিও লাইন দিলাম, আর এইদিকে দেখছিলাম বোর্ডে কি টাইমটা ঠিক আছে, তো দেখছিলাম তখন মোটামুটি 2 ঘন্টা কি 2.5 ঘন্টা ডিলে করেছে। ঠিক আছে, তো এখান থেকেই দেখা যাচ্ছিল সব ফ্লাইটের মানে অন টাইম এসে ডিলে ক্যান্সেল বোর্ড ছিলই আর কি ওটার সামনেই। তো সামনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, কিছু ফুটেজ নিচ্ছিলাম। লাউঞ্জ অ্যাক্সেস করতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে এরকম কোনো মানে নেই, এখন ম্যাক্সিমাম ডেবিট কার্ডেই লাউঞ্জ অ্যাক্সেস আছে। তোমাদের হাতে সময় থাকলে আর তোমাদের ডেবিট কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস থাকলে মাত্র 2 টাকা খরচা করেই তোমরা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারো। এই 2 টাকার বিনিময়ে তোমরা এখানে আনলিমিটেড খেতে পারবে, আবার ফ্লাইট যদি ডিলে হয় তাহলে এখানে রেস্ট নিতে পারবে। কলকাতার লাউঞ্জটা বেশ বড়, এখানে খাবার দাবারও খুব সুন্দর, ব্রেকফাস্টের অনেক ভ্যারাইটি থাকে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবগুলোতেই এখানে খাবারগুলো খুবই টেস্টি। ট্রাভেল ক্লাব লাউঞ্জ 24 ঘন্টাই খোলা থাকে। এখানে খাবার নিয়ে চলে এসেছি, প্যাক করে নিয়ে এসে মায়ের হাতে ধরিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবছিলাম এখন খাবো না প্লেনে উঠে খাবো। তো যেহেতু আর বেশি টাইম ছিল না, মোটামুটি 45 মিনিটস ম্যাক্সিমাম এরকম ছিল, তো একটু কুয়াশাটা কমেছে, বাট পুরোপুরি এখনও কমেনি, মানে দেখা যাচ্ছে না, অতটা ভিজিবল না আর কি। তো ভাবছি মা যেহেতু সকালবেলাতে কিছু খেয়ে আসেনি, মা যেহেতু সুগারের পেশেন্ট কিছু খেতে হয়, মা একটু খেয়ে এসেছিল, বাট আমি কিছু খাইনি। তো সেক্ষেত্রে ভাবলাম যে চলো তাহলে একটু ব্রেকফাস্টটা করেই নেওয়া যাক। তো একটা ফাঁকা জায়গা দেখে যেখানে চেয়ার ছিল সেখানে মা আর আমি এসে বসেছি। তো আমাকে এখানে প্যাক করে দিয়েছে কর্ন, তারপরে হচ্ছে স্প্রাউট, ব্রেড, কেক, ফান্টা, তারপরে যে স্যান্ডউইচ ছিল, চিকেন সসেজ ছিল, রাইস ছিল, অনেক কিছু ছিল, একটা অ্যাপেল দিয়েছিল, জুস দিয়েছিল, একটা ওয়াটার বটল দিয়েছিল। তো এবার একটু লাঞ্চটা তার মধ্যে আবার আমাদেরকে দেখিয়েছে আমাদের ফ্লাইটটা 2 ঘন্টা না, এবার ডিলে প্রথমে দেখিয়েছিল 12:30টার সময়, ঠিক আছে, তারপরে আবার দেখিয়েছে যে মানে না, তারপরে তখন কিছু দেখানি, দেখিয়েছে 12:30টার সময়। 12:30টার আগে মোটামুটি 11টা 11:30টার দিকে তখন আমাদের ফ্লাইট ডিলে আরও দেখিয়েছে যে মোটামুটি 3টের সময় ছাড়বে, না 2:30টার সময় ছাড়বে। আলটিমেটলি আমাদের ফ্লাইটটা ছেড়েছিল 3:30টার সময়। তো এখানে খেয়ে নিচ্ছিলাম মা আর আমি। খাবারগুলো তো খুবই টেস্টি ছিল, এখনও মনে হয় স্বাদ লেগে আছে, মানে নর্মালি এরকম বাইরের খাবার আমার টেস্টি লাগে না, বাট সেই দিনের খাবারগুলো খুব ভালো ছিল। আলটিমেটলি মোটামুটি 11:30 12টার সময় যখন জানতে পারলাম আমাদের ফ্লাইট আরও ডিলে, মোটামুটি 2:30টার সময় ছাড়বে। এবার ওখানে তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি, ঠিক আছে, এবার ওদের তরফ থেকে ফ্লাইটের তরফ থেকে আর কি, আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, তো সেখান থেকে 2টো কুপন দেওয়া হয়েছে সবাইকে, মানে যাদের মানে সবাইকে কুপন দেওয়া হয়েছে। এই কুপনের ভ্যালু ছিল 550 পার হেড আর কি। এখানে 550 পার হেড ছিল, অনেকগুলো কাউন্টার ছিল, যে কোনো কাউন্টার থেকে তোমরা খাবার নিতে পারো, সাবওয়ে, KFC এই টাইপের অনেক কিছুই ছিল ওখানে কাউন্টার, পিৎজা হাট। তো আমি যাচ্ছিলাম ওখানে খাবার প্যাক করাতে। তো গিয়ে আমি দেখছি যে আমি ওখানে কনফিউজড হয়ে গেছি যে কী খাবো। একটু খেয়ে মানে দুপুরবেলাও হয়ে গেছে, আবার রাইস টাইস ওই টাইপেরও কিছু খেতে চাইছিলাম না, মিলসে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি পরোটা নিতে। তো সেখানে দেখছি যে অনেক টাইম লেগে যাচ্ছে আর কি, মোটামুটি আধা ঘন্টা, তো ততক্ষণে আমার বোর্ডিং শুরু হয়ে যাবে। তো সব থেকে কম সময় পেলাম যে মোটামুটি KFCতে 15 to 20 মিনিটস ম্যাক্সিমাম লাগবে আর কি। তো তার মধ্যে খাবারটা আমি প্যাক করাতে পারবো। তো বেস্ট অপশান যতগুলো ছিল তার মধ্যে আমার KFCটাই বেস্ট অপশান মনে হয়েছে। তো সেখানে KFCতে গিয়ে আমি একটু ফ্যামিলি প্যাক নিয়ে নিয়েছিলাম, বার্গারের প্যাক নিয়ে নিয়েছিলাম। তো যখন আমি খাবার নিয়ে আসছিলাম অলরেডি আমাদের বোর্ডিং তখন 18 নম্বর গেট চেঞ্জ করে নিচে গ্রাউন্ড ফ্লোরে 1 নম্বরে দিয়ে দিয়েছে। তো তারপরে আবার যাচ্ছিলাম নিচে,
নিচে এসে বোর্ডিংয়ের এখানে বসে আছি। ততক্ষণে গরম শুরু হয়ে গেছে, কুয়াশা তো চলে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার আমরা ফ্লাইটে উঠবো আর কি। হ্যাঁ, মাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছিলো, আমি আগে উঠে গেছিলাম। ওরা সব হুইল চেয়ারে যারা নিয়ে আসছিলো তারাই নিয়ে নেবে ওখানে সামনে। তো সেই মতো আমি ওখানে চলে যাচ্ছিলাম, কারণ মার মধ্যে হেঁটে ওঠাটা ডিফিকাল্ট আর কি, এরকম যেহেতু মায়ের সার্জারি আছে, হার্টের পেশেন্ট, এমনিতেও অসুস্থ। তো আমি এখানে অলরেডি চলে এসেছি। এই দেখো এখানে মাকে নিয়ে আসছে। তারপর গেট থেকে তো আমি মাকে পিক করে নেব, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো ওরা সব নিয়ে আসছে মাকে। এখান থেকে আমি মাকে নিয়ে গেট অবধি, তারপরে তো আমি মাকে নিয়ে নিলাম। মাকে নিয়ে নেওয়ার পর এবার আমি নিয়ে যাচ্ছি আর কি ফ্লাইটে। মাকে একটু ধরে ধরেই নিয়ে আসতে হয়, এমনিও মা হাঁটতে পারে, বাট একটু প্রবলেম হয়। আমাদের মোটামুটি খুব একটা দূরেই ছিল না, সামনের দিকেই সিট ছিল। তো মানে আমি চুজ করেছিলাম একটু সামনের দিকে, তো এখানে পেয়ে গেছি সিট। এবার ঢুকছি। অবশেষে আমাদের ফ্লাইট 3:30-এর সময় টেক অফ হলো। এবার ঘন্টা আড়ায়েক আকাশেই উড়বো পাখি হয়ে, তারপরে ছুবো ব্যাঙ্গালোরের মাটি। চলো যাওয়া যাক। 6:30 নাগাদ ব্যাঙ্গালোরে ল্যান্ড করলাম। কিন্তু দেখো দিনের আলো যথেষ্ট রয়েছে। তোমরা জানোই সাউথে একটু দেরি করে সূর্যাস্ত হয়, আমাদের ওখানে তো এতক্ষণে অন্ধকার হয়ে গেছে। এখানে আলো আছে, বাট মানে একদম সূর্যাস্ত যাওয়ার আগে যে আলোটা, সেটা দেখতে বেশ মিষ্টি লাগছে। ল্যান্ড হয়ে গেছে, তারপরেই যখন আমরা বেরোবো তার আগে যে গ্রাউন্ড ক্রু আছে তারা দাঁড়িয়েছিল হুইল চেয়ার নিয়ে। যেহেতু আমার কলকাতাতেই হুইল চেয়ার বুক করা ছিল, তো এখানে আলটিমেটলি আর কিছু করতে হয়নি, অটোমেটিক ওরা হুইল চেয়ার নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। এবার যাচ্ছি লাগেজ নিতে। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাতে এলে আমার মনে হয় কোনো ফরেনের এয়ারপোর্টে ল্যান্ড করেছি। ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দর সাজানো গোছানো, দেখো কি ঝাঁ চকচকে, খুবই সুন্দর। এইখানে আমরা ওয়েট করছিলাম, এখানে মা একটু ওয়াশরুমে গেছে, তো সেখানে গ্রাউন্ড ক্রুর জন্য ওয়েট করছিলাম। আর দেখছিলাম বাইরেটা এত সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর নীল আকাশ হয়ে আছে, মানে একটা অদ্ভুত টাইপের ফিলিংস হচ্ছে বিকেলবেলা। একটা টেনশন তো ছিল সারাদিন ধরে যে ফ্লাইটটা না ক্যান্সেল হয়ে যায়। আলটিমেটলি আসতে পারলাম, তো এসে তো পৌঁছেছি ঠিক আছে। আজকে যে আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা হলো না। অলরেডি আমি কথা বলে নিয়েছি নারায়ণা হসপিটালে, আজকে যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা আমাকে কালকের জন্য রিশিডিউল করে দিয়েছে। তো কালকে গিয়ে দেখাবো। তো আজকে যে আমি যখন মানে এখান থেকে এয়ারপোর্ট থেকে যেখানে যাব আর কি নারায়ণা হসপিটালে, সেটার ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার। তো যেতে আমাদের টাইম লাগবেই। যথারীতি আমি যে গেস্ট হাউসে থাকবো সেই গেস্ট হাউসে আমি কথা বলে রেখে দিয়েছি। নারায়ণা হসপিটাল থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এই গেস্ট হাউসে আমি আগেও গেছি, এটা ডিটেলস আমি পরে তোমাদেরকে শেয়ার করব। আজকে আমরা সরাসরি গিয়ে ওই গেস্ট হাউসেই উঠব। গ্রাউন্ড ফ্লোরে 6 নাম্বার বেল্টে আমাদের লাগেজগুলো দিয়েছিল, তো লাগেজটা কালেক্ট করে এখন আমরা বাইরের দিকে যাব। ওয়াও, দেখো কত সুন্দর চকচকে নীল আকাশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দিল্লি বা কলকাতায় কিন্তু এরকম নীল আকাশ দেখা যায় না, কেননা দিল্লি বা কলকাতায় ব্যাঙ্গালোরের তুলনায় পলিউশন বেশি। অ্যাকচুয়ালি যদি পলিউশন কম থাকে তবেই এরকম নীল আকাশ দেখা সম্ভব, যেটা ব্যাঙ্গালোরে দেখা যায়। অন্যান্য সব জায়গার মতো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরোলেও লোকাল ট্যাক্সিওয়ালারা ডাকাডাকি করে। নর্মালি অন্য শহরে গেলে আমি সবসময় ওলা বা উবেরই প্রেফার করি, কারণ এতে রাইডটা সিকিউর থাকে আর ল্যাঙ্গুয়েজ প্রবলেমও খুব একটা হয় না। লোকাল ট্যাক্সিতে গেলে এখানে লোকাল ট্যাক্সি ড্রাইভাররা সবসময় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাই প্রেফার করে। আমার পক্ষে তো কানাড়া বা তামিল বোঝা সম্ভব না, সেই জন্য আমি সবসময় ওলা বা উবের প্রেফার করি। আর এখানে ঠকারও কোনো রকম চান্স নেই, কারণ আমি তো জানি না কতটুকু রাইডে কতটুকু ভাড়া হয় ওইখানে। তো ওলা উবের সেক্ষেত্রে আমার কাছে সিকিউর মনে হয়। অনলাইন আমার ওলা বুক করা হয়ে গেছে, ওলা বুক করে চলে এসেছি ওলা পিক আপ পয়েন্টে। অ্যাকচুয়ালি এখানে গাড়ি দাঁড়ানোই থাকে, আর আমার মোবাইলে একটা ওটিপি এসেছিলো, কোনো গাড়ির নাম্বার আসেনি। এখানে এসে লাইনে এসে দেখবো যে প্রথম গাড়িটা থাকবে, সেই গাড়িটাকে ওটিপি দিলে সেই গাড়িটা ওখান থেকে রাইড স্টার্ট করে। তো হয়ে গেছে, আমার এখানে ওটিপি দেওয়া হয়ে গেছে। এবার আমাদের রাইড স্টার্ট, যাচ্ছি এবার আমাদের গেস্ট হাউসে।
আমাদের গেস্ট হাউস পৌঁছতে মোটামুটি ঘন্টা আড়াইক মতো সময় লাগবে। অবশেষে সারাদিনের পর এখন গিয়ে একটু টেনশন মুক্ত যে ফাইনালি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে, এবার যাচ্ছি গেস্ট হাউসে, কালকে থেকে ট্রিটমেন্টটা শুরু হবে। তো একটু রিল্যাক্স হয়েছিলাম, সারাদিনে সেই টেনশানে কোনো রকম কিছু খাওয়াও হয়নি। যে ফ্যামিলি প্যাক নেওয়া হয়েছিল, মামি আর মা মিলে একটা বার্গার খেয়েছিলাম, ওখানে 3টে বার্গার আর 2টো চিকেন লেগ পিস ফ্রাই দেওয়া ছিল আর কি। তো ভাবছি এবার একটু কিছু খেয়ে নিই, তো বার্গার যেহেতু সাথেই ছিল সেই জন্য এবার একটু বার্গার খেয়ে নিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই সিরিজের পরের ভিডিওগুলোতে আমি ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট রিলেটেড যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।